গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। আজকের গল্প দারুচিনি দ্বীপ। লেখক হুমায়ুন আহমেদ। পড়ছি এর দ্বিতীয় পর্ব। রানার বড় ভাইয়ের বাড়ি আদাবরে, 5 তলা হুলস্থুল ধরনের বাড়ি, যার 1 তলার 2টি ইউনিটে রানারা থাকে, বাকি 4 তলা ভাড়া দেওয়া হয়েছে। রানা মূলত এই বাড়ির একজন কেয়ারটেকার। পরপর 3 বার ইন্টারমিডিয়েট ফেল করবার পর রানার বড় ভাই সাদেক আলী রানাকে একদিন ডেকে পাঠান এবং খুব আন্তরিক ভঙ্গিতে বলেন, পড়াশোনা তোকে দিয়ে হবে না, তুই বরং ব্যবসাপাতি কর। রানা সঙ্গে সঙ্গে হ্যাঁ সূচক মাথা নাড়ে এবং খুব নিশ্চিন্ত বোধ করে। আজকাল পয়সা হচ্ছে কনস্ট্রাকশনে। ব্রিকফিল্ড একটা ভালো মতো চালাতে পারলে লাল হয়ে যাবি, পারবি না? রানা আবার হ্যাঁ সূচক মাথা নাড়ে। আচ্ছা, তাহলে তাই করব। পড়াশোনা তোর লাইন না, নাকি আরেকবার পরীক্ষা দিতে চাস? ভেবে বল। লাস্ট চান্স একটা নিবি? না, 3-এ যার হয় না 4-এও তার হবে না। আচ্ছা যা, ব্রিকফিল্ড একটা করে দেব ইনশাল্লাহ। এইসব কথাবার্তা আজ থেকে 9 মাস আগের। রানা মোটামুটি নিশ্চিত যে ব্রিকফিল্ডের রমরমা দিন তার আসছে, শুধু সময়ের ব্যাপার। গত 9 মাসে বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব তার ঘাড়ে চেপেছে। সে এই কাজ বেশ মন দিয়ে করছে। 3 তলার ভাড়াটের ইলেকট্রিক ফিউজ জ্বলে গেলে ফ্ল্যাট অন্ধকার। রানাকে দেখা যাবে টর্চ লাইট জ্বালিয়ে ফিউজ ঠিক করছে। 2 তলার ভাড়াটে দেয়ালে পেইন্টিং বসাবে। মিস্ত্রি ডেকে দেয়ালে ফুটো করার কাজের পুরো দায়িত্বই তার। এসব ছাড়াও সামাজিক কর্মকাণ্ডেও তার ডাক পড়ছে। 4 তলার ভাড়াটের ছেলের আকিকা, 2টা খাসি আমিনবাজার থেকে কিনে আনা, মওলানার ব্যবস্থা করা, আওলাদ হোসেন লেন থেকে কিসমতবাবুর চিকেন নিয়ে আসার জটিল সব কাজ সে আনন্দ এবং আগ্রহের সঙ্গে করে। রানার স্বভাব খুব মধুর, না হেসে কোনো কথা বলতে পারে না। যে যাই বলে তাই সে সমর্থন করে। কোনো ঝগড়াঝাটি শুরু হলে মধ্যস্থতার জন্য অসম্ভব ব্যস্ত হয়ে পড়ে। স্কুল এবং কলেজ জীবনের বন্ধুদের জন্য তার মমতার কোনো সীমা নাই। সে নিজে পড়াশোনা ছেড়ে দিয়েছে, কিন্তু অন্যদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে কি না তা নিয়ে তার চিন্তার শেষ নেই। অনার্স ফাইনাল পরীক্ষার সময় সে তার প্রতিটি বন্ধুর পরীক্ষা কেমন হয়েছে তার খোঁজ প্রতিদিন নিয়েছে। মোতালেবের 4th পেপার খুব খারাপ হয়েছে। পেপার ক্র্যাশ করতে পারে শুনে সে দুশ্চিন্তায় রাতে ভালো ঘুমোতেও পারেনি। রিং রোডের মাঝামাঝি একটা চায়ের রেস্টুরেন্টে রানা বাকির খাতা খুলে রেখেছে। সেই বাকির খাতায় তার 4 বন্ধুর নাম লেখা। দোকানদারকে বলা আছে, এই 4 জন এবং এই 4 জনের সাথে কোনো বন্ধুবান্ধব থাকলে তারাও বাকি খেতে পারবে, যা খেতে চায় তাই। রানার বন্ধুরা এই চায়ের দোকানেই রানার সঙ্গে আড্ডা দেয়। সপ্তাহে অন্তত একদিন বিকাল 3টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত আড্ডা চলে। রাত বেশি হয়ে গেলে দোকানেই পাটির উপর ঘুমিয়ে পড়ার ব্যবস্থা আছে। বালিশ এবং এক্সট্রা মশারি রানা বাড়ি থেকে নিয়ে আসে, তবে বন্ধুদের কখনো বাড়িতে নিতে পারে না। রানার বড় ভাই পছন্দ করেন না। আজ চায়ের দোকানে সঞ্জু, তারেক এবং মোতালেব বিকেল 5টা থেকে বসে আছে। রানার খোঁজ নেই। একটা কাজের ছেলে বলে গেছে, এখন আইব, আপনাকেও চা পানি খাইতে বলছে। রানার বন্ধুরা ইতিমধ্যে সবাই 4 কাপ করে চা খেয়েছে, 10 টাকার পেঁয়াজু খেয়েছে, ডিমের অমলেট খেয়েছে। প্রজেক্ট দারুচিনি দ্বীপ নিয়ে তুমুল আলোচনাও চলছে, তবে পুরোপুরি ফাইনাল করা যাচ্ছে না। সবাই একত্র হয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, অথচ 2 জন এখনও অনুপস্থিত, রানা এবং বল্টু। বল্টু থাকে বাসাবোতে। সে আসবে একটা টিউশনি শেষ করে। আস্তে আস্তে 9টা বাজবে। রানা কেন আসছে না কে জানে, কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। রানার সমস্যা বেশ গুরুতর। তাদের টয়লেটের কমোডে কী যেন হয়েছে, হুড়হুড় করে পানি বের হয়ে চারদিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। প্লাম্বার একজনকে আনা হয়েছে, সে খানিকক্ষণ পরপর বিরস মুখে বলছে, কিছুই তো বুঝি না, পানি আহে কোন হান থুন। সাদেক আলী 1 তলার বারান্দায় হাঁটাহাঁটি করছেন এবং গজরাচ্ছেন। গাধাটা করে কি, সামান্য জিনিসও পারে না। পানির মিস্ত্রি আনতে বললাম, রাস্তা থেকে কাকে ধরে নিয়ে এসেছে কিছুই জানে না।
পানির মিস্ত্রি এই কথায় অপমানিত বোধ করে কি বলেছিল, রানার ভাই তাকে চুপ শোরের বাচ্চা বলে ধাতেনি দিয়েছেন। মিস্ত্রির শরীর বন্য মহিষের মতো, ঘাড় গর্দানে এক হয়ে আছে। তাকে শোরের বাচ্চা বলতে হলে যথেষ্ট সাহস লাগে। সাদেক আলীর সাহস সীমাহীন। মাঝখানে ঘাবড়ে গেছে রানা। মিস্ত্রি থমথমে গলায় বলল, আপনি যে আমারে শোরের বাচ্চা কইলেন? সাদেক আলী বললেন, চুপ, আবার মুখে মুখে কথা। রানা, দে তো এই হারামজাদার গালে একটা চর। আমাকে কোশ্চেন করে, সাহস কত! এমন পরিস্থিতিতে বাড়ি ছেড়ে চায়ের দোকানে আসা সম্ভব না। রানা একবার সাদেক আলীর দিকে, একবার পানির মিস্ত্রির দিকে তাকাচ্ছে। সাদেক আলী আরেকবার হুঙ্কার দিলেন, দাঁড়িয়ে দেখছিস কি, চর দে। রানা সত্যি সত্যি চর বসিয়ে দিল। প্রজেক্ট দারুচিনি দ্বীপের ব্লুপ্রিন্ট তৈরি প্রায় শেষ। দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। মোতালেব টাকা পয়সার ব্যাপারগুলো দেখবে, তাকে অর্থমন্ত্রী বলা চলে। জেনারেল ফান্ড থাকবে তার কাছে। জেনারেল ফান্ড থেকে টাকা পয়সা সেই খরচ করবে। খাওয়া দাওয়া, নাস্তা, এইসব বিষয়ে কারো আলাদা কিছু করতে হবে না। সবাই একই ধরনের খাবার খাবে, একই নাস্তা। কল্যাণমন্ত্রীর পোর্টফোলিও সর্বসম্মতিক্রমে রানাকে তার অনুপস্থিতিতেই দেয়া হয়েছে। দলের সুখ সুবিধা সে দেখবে। হোটেল খুঁজে বের করা, এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যাওয়া হবে, এইসব ব্যবস্থা তার। ট্রেনের টিকিটও সেই কাটবে। সেন্ট মার্টিনে কিভাবে যেতে হবে তাও সেই খুঁজে বের করবে। মোতালেব বলল, এন্টারটেইনমেন্টটা আমার হাতে ছেড়ে দে, গান বাজনা দিয়ে হুলস্থুল করে দেব। তারেক বিরক্ত গলায় বলল, তুই গান জানিস নাকি? ক্যাসেট প্লেয়ার নিচ্ছি, রবীন্দ্রসঙ্গীতের 6টা ক্যাসেট নিচ্ছি। তারেক আরও বিরক্ত হয়ে বলল, যাচ্ছি এক ধরনের এক্সপিডিশনে, সেখানে রবীন্দ্রসঙ্গীত কু কু করে, সখী গো ধরো ধরো। ট্যাগরকে নিয়ে এই রকম ইনসাল্টিং কথা বললে কিন্তু ফাটাফাটি হয়ে যাবে। নাক বরাবর ফ্রি স্টাইল ঘুষি খাবি। মোতালেব ক্রমাগত সিগারেট খেয়ে যাচ্ছে। সেন্ট মার্টিন আইল্যান্ডে গিয়ে সে সিগারেট ছেড়ে দেবে, কাজেই যতটা পারা যায় খেয়ে নেয়া। সে 10 মিনিটের মাথায় তৃতীয় সিগারেটটা ধরাতে ধরাতে বলল, এত বড় একটা আন্দোলনের মাথায় আমাদের কি যাওয়া উচিত? আরেকবার ভেবে দেখ সবাই। তারেক খুবই বিরক্ত গলায় বলল, আন্দোলন নিয়ে তুই বড় বড় বাদ ছাড়বি না। গোটা আন্দোলনের সময় তুই ঘরে বসে ফিডার দিয়ে দুধ খেয়েছিস। আন্দোলন করেছি আমরা, পুলিশের বাড়ি খেয়ে মাথা ফাটিয়েছি, 4 খান স্টিচ লেগেছে। এরশাদকে গেট আউট করেছি। এখন খানিকটা আমোদ ফুর্তি করা যায়। আন্দোলন তো এখনও শেষ হয়নি। ফিরে এসে করব, উইথ নিউ এনার্জি। এরশাদকে জেলখানায় নেয়ার জন্য লাঠি মিছিল হবে। আমরা সবাই থাকব একেবারে ফ্রন্টে। সঞ্জু উঁচু গলায় বলল, চুপ কর তো, ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, 2টা ডিসিশন নিতে হবে। 1 নাম্বার, শুভ্র নাকি আমাদের সঙ্গে যেতে চাচ্ছে, ওকে নেওয়া যাবে না। মোতালেব বলল, মাথা খারাপ, ওকে কি জন্য নেব? আন্ধাকে নিয়ে গেলে শেষ পর্যন্ত কোলে নিয়ে ঘুরতে হবে। পিছু করতেও তার কমোড লাগে। সঞ্জু বলল, গোড়াতেই ওকে না করার দরকার ছিল, এখন তো কেউ কিছু বললি না। তখন ভেবেছিলাম নিজ থেকেই পিছিয়ে পড়বে। এইসব পুতুপুতু জাপানি দল শুরুতে খুব উৎসাহ দেখায়, শেষ পর্যন্ত যায় না। মোতালেব বলল, ওটা আমার উপরে ছেড়ে দে, আমি সামলাবো। সঞ্জু বলল, তুই কিভাবে সামলাবি? আমাদের আলটিমেট পরিকল্পনার কথা বললেই সে চোখ বড় বড় করে বলবে, আমি যাব না। মোতালেবের আলটিমেট পরিকল্পনা অবশ্য এখনও দলের অনুমোদন পায়নি, তবে সরাসরি কেউ এখন পর্যন্ত না বলেনি। মেয়েরা যদি শেষ পর্যন্ত সঙ্গে যায় তাহলে এই পরিকল্পনার প্রশ্নই ওঠে না। মেয়েরা সম্ভবত যাবে না। মেয়েরা সব ব্যাপারে শুরুতে খুব উৎসাহ দেখায়, তারপর যেই বাড়ি থেকে একটা ধমক খায় অমনি সব ঠান্ডা। মোতালেবের পরিকল্পনা হলো, জ্যোৎস্না রাতে ঠিক 12টা 1 মিনিটে প্রকৃতির সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য সভ্যতার সমস্ত সংস্রব বিসর্জন দিতে হবে, অর্থাৎ জামা কাপড় সব খুলে আদি মানব হতে হবে। তারপর সমুদ্রের জলে স্নান করতে নেমে যাওয়া, প্রকৃতির পরিপূর্ণ অংশ হয়ে যাওয়া। মাঝে মাঝে জল থেকে উঠে সমুদ্রের ধার ঘেঁষে ছুটে যাওয়া হবে, বালিতে গড়াগড়ি করা হবে, আবার পানিতে নেমে যাওয়া।
এরকম চলবে সারা রাত। ঠিক সূর্য ওঠার পরপর সভ্য জগতে ফিরে আসা হবে, জামাকাপড় গায়ে দেওয়া হবে। মোতালেবের পরিকল্পনা যেমন বর্ণনার ভঙ্গি তার চেয়ে অনেক বেশি সুন্দর। সে হাত পা নেড়ে গলার স্বর ওঠানামা করে পুরো ব্যাপারটা এমনভাবে বলল যে কেউ তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারল না। শুধু রানা ক্ষীণ স্বরে বলল, আমরা ন্যাংটা হয়ে দৌড়াদৌড়ি করব, তখন যদি স্থানীয় লোকজন পিটিয়ে দেয়? মোতালেব ক্ষুব্ধ গলায় বলল, স্থানীয় লোক? স্থানীয় লোক কোথায় পেলি? সেন্ট মার্টিন হলো একটা প্রবাল দ্বীপ, জনমানব নেই। ধুধু করছে বালি, নারিকেল গাছ, পাম গাছের সারি, আধো অন্ধকার আধো আলো। ঠান্ডা লাগবে না শীতের সময়? ঠান্ডা তো লাগবেই, আদিম মানবের ঠান্ডা লাগেনি? তাছাড়া সোয়েটার গায়ে দিয়ে পানিতে নামলে কি তোর ঠান্ডা কম লাগবে? যাই হোক, আমি আমার পরিকল্পনার কথা বললাম। তোরা যদি রাজি নাও হোস, আমি একাই এগিয়ে যাব, যাকে বলে একলা চলো রে। রানা এবং বল্টু দুইজন প্রায় একই সঙ্গে চায়ের দোকানে ঢুকলো। রানার ভাবভঙ্গি বলে দিচ্ছে সে ভয়াবহ দুর্যোগ অতিক্রম করে এসেছে, এখনও নিজেকে পুরোপুরি সামলে উঠতে পারেনি। বল্টুকেও কেমন যেন বিপর্যস্ত লাগছে। বল্টু ছোটোখাটো মানুষ, কোনো সমস্যা হলেই সে আরও ছোট হয়ে যায় বলে মনে হয়। সে সঞ্জুর পাশে বসতে বসতে বলল, অবস্থা কেরোসিন। আনুশকা আমার বাসায় এসেছিল, বলেছে সব মিলিয়ে 5 জন মেয়ে আমাদের সঙ্গে যাচ্ছে। মোতালেব বলল, মাথা খারাপ নাকি? মেয়েদের আমরা সাথে নিচ্ছি না, নট এ সিঙ্গেল অন। বল্টু চিবিয়ে চিবিয়ে বলল, সেই কথা এখন বলে লাভ কি? তোরা আগে কোথায় ছিলি? তখন গদগদ গলায় কেন বললি, তোমরা মেয়েরা যদি যেতে চাও যেতে পারো, নো প্রবলেম? আমি কোনোদিন এই কথা বলিনি। মেয়েদের না নেওয়ার পিছনে আমার 101টা যুক্তি আছে। সেই 101টা যুক্তি তুই আনুশকাকে বুঝিয়ে বল। আমি তার বাসায় গিয়ে যুক্তি বুঝিয়ে আসব? আমার এত দায় পড়েনি। বাসায় গিয়ে যুক্তি বুঝাতে হবে না। আনুশকা এখানে আসছে, আমি ঠিকানা দিয়েছি, 10 মিনিটের মধ্যে চলে আসবে। তার আসার আগে আগে একটা কথা আমি পরিষ্কার বলতে চাই, মেয়েদের সঙ্গে নেওয়ার আমি ডেড এগেনস্টে। যদি তাদেরকে নিতে চাও নাও, আমার নামটা কেটে বাদ দিয়ে দাও। আমার স্ট্রেট কথা। সঞ্জু বলল, তোর এত আপত্তি কেন? যেতে চাচ্ছে যাক না, দল যত বড় হয় ততই তো ভালো। বল্টু কঠিন গলায় বলল, 5টা মেয়ে সঙ্গে গেলে আমাদের ভেড়া বানিয়ে রাখবে, সারাক্ষণ ফরমাস, এটা কর ওটা কর। জংলা জায়গায় যাচ্ছি, কোথায় বাথরুম কোথায় কি, তারপর সুন্দর সুন্দর মেয়ে, ধর গুন্ডা বা ডাকাত অ্যাটাক করে একটাকে ধরে নিয়ে গেল, তখন অবস্থা কি হবে? কিংবা ধর সমুদ্রে নেমেছে, হঠাৎ ঢেউ এসে একটাকে ভাসিয়ে নিয়ে গেল, চোরাবালিতে আটকে গেল একজন, তখন তোরা কি করবি আমাকে বল? কেউ কোনো কথা বলল না। রানা আরেক দফা চায়ের কথা বলে সে ক্ষীণ স্বরে বলল, আমারও মনে হয় মেয়েদের নেওয়া ঠিক হবে না। তবু যদি নিতেই হয় তাহলে একটা লিখিত আন্ডারটেকিং দিয়ে নিতে হবে, লেখা থাকবে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মোতালেব কড়া গলায় বলল, চুপ কর গাধা, যত দিন যাচ্ছে তুই ততই গাধা হচ্ছিস। ভদ্র সমাজে কথা বলার কোনো যোগ্যতা তোর নেই। আমাদের ডিসিশন মেকিংয়ের সময় তুই দয়া করে একটাও কথা বলবি না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। আনুশকাদের কালো বিশাল গাড়ি চায়ের দোকানের সামনে এসে থেমেছে। আনুশকা যখন সন্ধ্যার পর চলাফেরা করে তখন ড্রাইভার ছাড়াও ড্রাইভারের পাশে একজন থাকে, তার নাম মফিজ। আনুশকার দিকে নজর রাখাই তার একমাত্র কাজ। আনুশকা হাসি মুখে গাড়ি থেকে নামল। চায়ের দোকানের সবাই ঘুরে তাকালো। অনেকক্ষণ কারো চোখে পলক পড়ল না। পলক না পড়ারই কথা, আনুশকার মতো রূপবতী সচরাচর চোখে পড়ে না। চায়ের দোকানের মালিক উঠে দাঁড়িয়েছে। এমন কাস্টমার তার দোকানে আগে আসেনি। ইনি নিশ্চয়ই কাস্টমার না, অন্য কোনো ব্যাপার। আনুশকা দোকানের মালিকের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলল, চিনি এবং দুধ ছাড়া 1 কাপ চা দিতে পারেন? বলেই অপেক্ষা করল না, এগিয়ে গেল দলটির দিকে। রানা অস্বস্তির সঙ্গে বলল, এখানে রাতের বেলা আসার কি দরকার ছিল? আনুশকা বসতে বসতে বলল, কোনোই দরকার ছিল না, তবু আসলাম। যাবার ব্যাপারটা চূড়ান্ত করতে চাই। সব মিলিয়ে আমরা 5 জন মেয়ে যাচ্ছি, তাদের প্রতিনিধি হিসেবে আমি এসেছি। বল্টু অন্যদিকে তাকিয়ে বলল,
আমরা তোমাদের নিচ্ছি না। আমিও তাই আন্দাজ করছিলাম। কেন জানতে পারি? অনেক ঝামেলা। কি কি ঝামেলা তা কি বলা যাবে? 101টা ঝামেলা। তার মধ্যে একটা বললেই তোমরা পিছিয়ে যাবে। বলো শুনি। সেন্ট মার্টিন আইল্যান্ডে কোনো বাথরুম নেই। বাথরুম নেই? না। যদি না থাকে তোমরা একটা বাথরুম বানিয়ে দেবে। মোতালেব ক্রুদ্ধ গলায় বলল, সেন্ট মার্টিন আইল্যান্ডে আমরা বাথরুম বানানোর জন্য যাচ্ছি? কী জন্য যাচ্ছ শুনি? সেটা এখন তোমাকে এক্সপ্লেন করতে পারবো না। আমাদের অনেক পরিকল্পনা আছে। মেয়ে ছেলে থাকলে সেখানে সমস্যা। মেয়ে ছেলে পুরুষ ছেলের মধ্যে তফাৎটা কি শুনি? পুরুষ হয়েছ বলে তোমাদের কি একটা লেজ গজিয়েছে? তর্কাতর্কির কোনো ব্যাপার না। আসল কথা এবং ফাইনাল কথা তোমাদের আমরা নিচ্ছি না। আমরা স্বাধীনভাবে ঘুরব। আমরা সঙ্গে থাকলে পরাধীন হয়ে যাবে? এসব শিখেছ কোত্থেকে? রানা বলল, তর্ক করার জন্য তর্ক করলে তো লাভ হবে না। ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা দেখ। এটা যদি পিকনিক হতো, ধর জয়দেবপুরে যাচ্ছি, সকালে যাব, সন্ধ্যায় ফিরে আসব, তাহলে একটা কথা ছিল। ব্যাপারটা মোটেই পিকনিক না। 1 সপ্তাহের জন্য যাচ্ছি। চা দিয়ে গেছে। চিনি ছাড়া, দুধ ছাড়া গাঢ় কালো রঙের খানিকটা তরল পদার্থ, যা দেখলেই গায়ে কাটা দেওয়ার কথা। আনুশকা নির্বিকার ভঙ্গিতে তাতে চুমুক দিচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে চা খেয়েছে, বেশ তৃপ্তি পাচ্ছে। মোতালেব বলল, ঠান্ডা মাথায় চিন্তা কর আনুশকা। তুমি 7 দিনের জন্য আমাদের সঙ্গে যেতে চাও। অচেনা অজানা জায়গায় রাতে বিরাতে ঘুরবে, অথচ এই ঢাকা শহরেও তুমি সন্ধ্যার পর একা চলাফেরা করতে পারো না। তোমার সঙ্গে একটা বিশাল গাড়ি থাকে, গাড়িতে ড্রাইভার ছাড়াও একজন বডিগার্ড থাকে, থাকে না? আনুশকা চায়ের কাপ নামিয়ে উঠে দাঁড়ালো এবং শীতল গলায় বলল, গাড়ি বিদায় করে আবার আসছি। তোমাদের সঙ্গে রাত 12টা পর্যন্ত গল্প করব, তারপর একা একা বাসায় ফিরব। দলের সবাই মুখ চাওয়াচাই করল। সবাই দেখল আনুশকা ড্রাইভারকে কি বলতেই হুশ করে গাড়ি বেরিয়ে গেছে। আনুশকা শান্ত মুখে ফিরে আসছে, যেন কিছুই হয়নি। সে বসতে বসতে বলল, তোমরা কবে যাচ্ছ শুনি? মঙ্গলবার। এই মঙ্গলবার? রাতের ট্রেনে যাব। চিটাগাং পৌঁছাবো ভোরবেলা। সকালে নাস্তা খেয়ে বাসে করে যাব কক্সবাজার। 1 রাত সেখানে থেকে পরদিন ভোরে রওনা হব টেকনাফ। অর্থাৎ টেকনাফ পৌঁছাচ্ছি বৃহস্পতিবার দুপুরে। সেখানে কোনো একটা হোটেলে লাঞ্চ করে নৌকা নিয়ে যাব সেন্ট মার্টিনে। সন্ধ্যায় পৌঁছব। সন্ধ্যার পর আকাশে উঠবে পূর্ণচন্দ্র। আনুশকা বলল, শেষবারের মতো জিজ্ঞেস করছি, তোমরা আমাদের নিচ্ছ কি নিচ্ছ না? সঞ্জু বলল, নিচ্ছি না। ভেরি গুড। আমরা নিজেরা যাব। একই সময় রওনা হব, একই ট্রেনে যাব, টেকনাফও একইভাবে পৌঁছব। এখন কি ব্যাপারটা বুঝতে পারছ? এই পাগলামির কোনো মানে হয়? মানে না হলে কিছু করার নেই। আমার সিদ্ধান্ত আমি জানিয়ে গেলাম। এখন বাসায় যাচ্ছি। আমার বাসায় সবাই বসে আছে, ওদের খবর দিতে হবে। রানা বলল, গাড়ি তো ফেরত পাঠিয়ে দিয়েছ, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আনুশকা রাগী গলায় বলল, কাউকে বাসায় পৌঁছে দিতে হবে না। আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ। কী মুশকিল, তুমি একা যাবে নাকি? অফকোর্স আমি একা যাব। আমাকে তোমরা ভেবেছ কি রিক্সা বা বেবি ট্যাক্সিতে তুলে দেই? না, তাও তুলতে হবে না, আমি একা যাব। সবাইকে মোটামুটি হতচকিত করে আনুশকা বেরিয়ে গেল। যাবার আগে ম্যানেজারকে চায়ের দাম দিয়ে গেল। ম্যানেজার কিছুতেই দাম নেবে না। আনুশকা বলল, আবার যখন আসব আপনার গেস্ট হিসেবে 3 কাপ চা খাবো। আজকের দামটা রাখুন। আজ তো আমি আপনার গেস্ট না, আজ প্রথম পরিচয় হলো। ভাই আপনার নাম কি? ম্যানেজার বিস্ময়ে অভিভূত হয়ে বলল, মোহাম্মদ ইসমাইল মিয়া। মোহাম্মদ ইসমাইল মিয়া, যাই, খোদা হাফেজ। আনুশকাকে রিক্সা বা বেবি ট্যাক্সির জন্য বেশি দূর হাঁটতে হলো না, কারণ সে গাড়ি বিদায় করেনি। ড্রাইভারকে বলেছে গাড়ি শ্যামলী হলের সামনে নিয়ে রাখতে। ড্রাইভার তাই রেখেছে। ধানমন্ডি 13 নম্বরে আনুশকাদের বাড়ি। বাড়িটা একতলা, অনেক উঁচু কম্পাউন্ড। বাইরে থেকে দেখে মনে হয় ছোট্ট একটা বাড়ি। গেট খুলে ভিতরে ঢুকলে হকচকিয়ে যেতে হয়। 1.5 বিঘা জায়গার উপরে চমৎকার বাড়ি।
বাড়ির চেয়েও সুন্দর চারপাশের বাগান। দুইজন মালি এই বাগানের পিছনে সারাক্ষণ কাজ করে। আনুশকার বাবা মনসুর আলী এদের কাজে পুরোপুরি খুশি নন। তিনি আরেকজন মালি খুঁজছেন, যে গোলাপ বিশেষজ্ঞ। পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়েছে, এখনও কাউকে পাওয়া যাচ্ছে না। এই চমৎকার বাড়ি বছরের বেশিরভাগ সময় খালি পড়ে থাকে, কারণ বাড়ির মূল বাসিন্দা মাত্র দুইজন, আনুশকা এবং তার বাবা। আনুশকার মা 10 বছর আগে স্বামীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে অন্য একজনকে বিয়ে করেছেন। এখন স্থায়ীভাবে বাস করছেন অস্ট্রেলিয়ায়। একটিমাত্র মেয়ের প্রতি তার তেমন কোনো আকর্ষণ আছে বলে মনে হয় না। চিঠিপত্র বা টেলিফোনে যোগাযোগ নেই বললেই হয়। আনুশকার বাবা মনসুর আলী মানুষটি ছোটোখাটো। তার মুখ দেখলেই মনে হয় জগৎ সংসারের উপরে অত্যন্ত বিরক্ত আছেন। যদিও মানুষটি সদালেপি, অত্যন্ত ভদ্র। তার জীবনের বেশিরভাগ সময়ই কাটে সমুদ্রের উপর। পেশায় তিনি একজন নাবিক। বর্তমানে চেক জাহাজ এন্ড্রিও কর্নির তিনি প্রধান চালক। তিনি যখন জাহাজ নিয়ে সমুদ্রে থাকেন, তখন আনুশকা বাড়িতে থাকে না, আত্মীয়স্বজনদের বাড়িতে থাকে। বাড়িতে 2 জন মালি, 2 জন দারোয়ান, 3টি কাজের মেয়ে এবং একজন ড্রাইভারের হাতে থাকে। এরা ছাড়াও বাড়ি পাহারা দেয় একজন জার্মান শেফার্ড কুকুর। কুকুরটির বয়স 11, অর্থাৎ সে তার আয়ু শেষ করে এসেছে, আর হয়তো বছরখানেক বাঁচবে। আজকাল জ্যোৎস্না রাতে সে চাঁদের দিকে তাকিয়ে করুণ সুরে ডাকে। কুকুরটার নাম মেঘবতী। মেঘের মতো গায়ের রং হওয়ায় পুরুষ কুকুর হয়েও স্ত্রী জাতির নাম তাকে নিতে হয়েছে। নামকরণ করেছে আনুশকা। আনুশকার সঙ্গে মেঘবতীর তেমন ভাব নেই। মনসুর আলী সাহেবকে দেখলে মেঘবতীর আনন্দ এবং উল্লাসের সীমা থাকে না। সেজন্য তখন তার যৌবন ফিরে পায়। একবার সে আনন্দে অভিভূত হয়ে মনসুর আলী সাহেবের জুতা কামড়ে ফালাফালা করে ফেলেছিল। আজও তাই হচ্ছে। কোনো খবর না দিয়ে মনসুর আলী সাহেব উপস্থিত হয়েছেন। এয়ারপোর্ট থেকে বিকল্প ট্যাক্সি নিয়ে চলে আসা। দারোয়ান গেট খুলে ভূত দেখার মতো চমকে উঠল। তিনি বললেন, সব ভালো? দারোয়ান কিছু বলার আগেই মেঘবতী ছুটে এলো। যে গতিতে সে ছুটে এলো তা 11 বছরের কুকুরের পক্ষে নিতান্তই অসম্ভব। মেঘবতী তার কুকুর হৃদয়ের সমস্ত ভালোবাসা একসঙ্গে প্রকাশের জন্য ব্যস্ত। মানুষের মতো তার কোনো ভাষা নেই, সুমধুর সঙ্গীত নেই। মনসুর আলী সাহেব হাত বুলিয়ে মেঘবতীকে শান্ত করার চেষ্টা করছেন। সে শান্ত হচ্ছে না, আরও অস্থির হয়ে পড়েছে। হইচই শুনে বারান্দায় 4টি মেয়ে এসে দাঁড়িয়েছে। তারা ভীত চোখে গেটের দিকে তাকিয়ে আছে। এরা অনুষ্কার 4 বান্ধবী, নইমা, নীরা, ইলোরা এবং জরি। তারা এসেছে সেন্ট মার্টিন আইল্যান্ডে যাবার ব্যাপারে কথা বলতে। আজ রাতটা তারা এ বাড়িতে থাকবে, হইচই করবে। মনসুর আলী মেয়েদের দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, ইদ্রিস, এরা কারা? ইদ্রিস বলল, আপার বান্ধবী। আনুশকা কি বাসায় নেই? যে না, গাড়ি লইয়া গেছেন, সাথে মফিজ দারোয়ান আছে। ও আচ্ছা আচ্ছা। মনসুর আলী এগিয়ে গেলেন। মেয়ে 4টি আরও জড়সড় হয়ে গেল। মনসুর আলী বললেন, মারা, তোমরা কেমন আছো? কেউ কোনো জবাব দিল না। তিনি হাসি মুখে বললেন, আমি আনুশকার বাবা, হঠাৎ চলে এসেছি। আজ বুঝি তোমাদের পার্টি? নইমা বলল, সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। মা, এসো ভিতরে যাই, বাইরে ঠান্ডা। তোমাদের একা রেখে আনুশকা কোথায় গেল? ও এক্ষুনি এসে পড়বে। তারা বসার ঘরে একসঙ্গে ঢুকল। মনসুর আলী বললেন, মারা, তোমরা একটু বসো, তোমাদের এক নজর ভালো করে দেখি। কি নাম তোমাদের মা? তারা নাম বলল। সবার শেষে নাম বলল জরি। বলেই মনসুর আলীকে বিস্মিত করে দিয়ে কাছে এসে পাশ হয়ে সালাম করল। তিনি অবাক হয়ে মেয়েটির দিকে তাকালেন। তাকিয়েই মনে হলো মেয়েটা বড় সুন্দর। তরুণী শরীরে বালিকার একটি স্নিগ্ধ মুখ, যে মুখের দিকে তাকালে মনে এক ধরনের বিষাদ বোধ হয়। জরি সালাম করায় অন্য মেয়েদেরও এগিয়ে আসতে হলো। মনসুর আলী বিব্রত বোধ করতে লাগলেন। চুরুট ধরাতে ধরাতে বললেন, মাঝে মাঝে আমি কোনো খবর না দিয়ে চলে আসি।
এবার এসেছি 10 দিনের জন্য। এডেন বন্দরে আমার জাহাজের একটা টারবাইন নষ্ট হয়ে গেল। ওটা সারাতে 20 দিনের মতো লাগবে। ভাবলাম ওরা টারবাইন সারাতে থাকুক, এই ফাঁকে আনুশকাকে দেখে আসি। আনুশকা ছাড়া দেশে আসার আমার আরও একটা জরুরি কারণ ছিল। এরশাদ গভর্নমেন্ট ফল করানোর চেষ্টা চলছে, সেই খবর পাচ্ছিলাম। ভাবলাম নিজের চোখে দেখে আসি কি হয়। এই বয়সে আন্দোলনে তো আর অংশ নিতে পারবো না, অন্তত উপস্থিত থাকি। আমরা যারা বাইরে থাকি তারা দেশের জন্য খুব ছটফট করি। আচ্ছা মা, তোমরা গল্প টল্প করো। তোমরা কি ডিনার করে ফেলেছ? জি না। বেশ, তাহলে ডিনারের সময় গল্প করব। আমি খানিকটা বিশ্রাম করি। শরীরটা ভালো লাগছে না। যারা জাহাজ চালায় তারা আকাশযাত্রা খুব অপছন্দ করে। আকাশে উঠলেই তাদের শরীর খারাপ করে। মনসুর আলী বিশ্রামের কথা বলে উঠলেন, কিন্তু বিশ্রাম নেবার কোনো লক্ষণ তার মধ্যে দেখা গেল না। তিনি বাগানে চলে গেলেন। মালি এসে বাইরের সবগুলো বাতি জ্বেলে দিল। বাইরে থেকে ফিরেই তিনি প্রথমে যা দেখেন তা বাগান। বাগান দেখা হলে নিজের ঘরে ঢুকে পরপর 3 পেগ মার্টিনি খান। তারপর প্রায় ঘণ্টাখানেক বাথটাবে শুয়ে স্নান করেন। তিনি বাগানে হাঁটছেন। ঘরের কাজের মানুষগুলো অতি ব্যস্ত হয়ে ছুটোছুটি করছে। পানির টাবে গরম পানি ভর্তি করা হচ্ছে, মার্টিনি তৈরি করা হচ্ছে। ঘরের বিছানায় নতুন চাদর বিছানো হচ্ছে। ধবধবে সাদা চাদর ছাড়া তিনি ঘুমোতে পারেন না। শুধু বিছানার চাদর নয়, দরজা জানলার চাদর সবই হতে হয় সাদা। এতে নাকি জাহাজ জাহাজ ভাব হয়। অন্য সময় তার ঘরের পর্দা থাকে রঙিন। তিনি এলেই সব পাল্টানো হয়। মনসুর আলী বাগানে হাঁটছেন। তার পিছনে পিছনে আসছে মেঘবতী। মালি 2 জন সঙ্গে সঙ্গে আছে। তারা খানিকটা শঙ্কিত। মনসুর আলী কখনো কারো সঙ্গে উঁচু গলায় কথা বলেন না, তবু সবাই তার ভয়ে তটস্থ হয়ে থাকে। তিনি বাগান থেকেই লক্ষ্য করলেন আনুশকার গাড়ি ঢুকছে। দারোয়ান খুব আগ্রহ নিয়ে তাকে কী সব বলছে। অবশ্যই তার আসার খবর। তিনি মালি 2 জনের দিকে তাকিয়ে নরম গলায় বললেন, তোমরা এখন যাও। আনুশকা তার সঙ্গে দেখা করার জন্য বাগানে আসবে। তিনি চান না কন্যার সঙ্গে দেখা হবার সময়টায় মালি 2 জন থাকে। তিনি হাতের চুরুট ফেলে মেয়ের জন্য অপেক্ষা করতে লাগলেন। আনুশকা গেটের কাছেই গাড়ি থেকে নেমেছে। সে হালকা চালে কয়েক পা এগুলো। তারপর কি যেন হলো, ঠিক যে গতিতে মেঘবতী ছুটে এসেছিল সেই গতিতে ছুটে এলো। মেঘবতী যেমন করে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেও তেমনি ঝাঁপিয়ে পড়ল। আনুশকা এখন আর 21 বছর বয়সী তরুণী নয়, সে যেন 6 বছরের বালিকা। বাবাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে এবং কোটের একটি অংশ চোখের জলে ভিজিয়ে ফেলেছে। কান্নার ফাঁকে ফাঁকে সে যে কথাগুলো বলছে তা হলো, বাবা তুমি খুব খারাপ, বাবা তুমি খুব খারাপ। মনসুর আলী মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে নিচু গলায় বলছেন, শান্ত হও মা, শান্ত হও। শান্ত হবার কোনো রকম লক্ষণ আনুশকার মধ্যে দেখা যাচ্ছে না। তিনি বললেন, মা তোমার বন্ধুরা অপেক্ষা করছে, তুমি ওদের কোম্পানি দাও। আমার খাবার ব্যবস্থা কি করেছে একটু দেখো। শুটকি মাছ খেতে ইচ্ছা করছে। ঘরে কি শুটকি মাছ আছে? অনুষ্কা চোখের জল মুছে হাসি মুখে বলল, অবশ্যই আছে, আমি সব সময় রাখি। তুমি হুট করে একদিন চলে আসো, এসেই বিশ্রী জিনিসটা খেতে চাও। মনটা শান্ত হয়েছে মা? হয়েছে। যাও বন্ধুদের কাছে যাও, তোমরা ডিনার করে নিও, আমার খেতে অনেক দেরি হবে। মনসুর আলী আরেকটা চুরুট ধরালেন। আনুশকা বলল, তুমি না গতবার আমার কাছে প্রতিজ্ঞা করে গেলে সিগারেট ছেড়ে দেবে। সিগারেট তো আমার ছেড়েই দিয়েছি। সিগারেট ছেড়ে আমি এখন চুরুট ধরেছি। ভালো করেছ। কদিন থাকবে? 10 দিন। আমি কিন্তু মঙ্গলবার এক জায়গায় বেড়াতে যাচ্ছি। আমিও কি যাচ্ছি? না, তুমি যাচ্ছ না। আমরা কিছু বন্ধু মিলে সেন্ট মার্টিন আইল্যান্ডে যাচ্ছি। জ্যোৎস্না রাতে প্রবাল দ্বীপে ঘুরব। বাহ, ভালো তো। তোমার যেসব বন্ধুদের দেখলাম ওরা সবাই যাচ্ছে? জরি ছাড়া সবাই যাচ্ছে। ও যাচ্ছে না কেন? ওকে তার বাবা মা যেতে দেবেন না। তাদের ফ্যামিলি খুব কনজারভেটিভ। কীরকম যে কনজারভেটিভ চিন্তাই করতে পারবে না। তাছাড়া কয়েকদিন আগে তার এঙ্গেজমেন্ট হয়েছে।
তার স্বামীর দিকের লোকজনও যখন জানবে যে সে একদল ছেলে মেয়ের সঙ্গে সেন্ট মার্টিন গিয়ে অমনি বিয়ে নট হয়ে যাবে। আমরা অবশ্যই খুব চাপাচাপি করছি। এরকম অবস্থায় চাপাচাপি না করাই তো ভালো মা। আনুশকা রাগী গলায় বলল, না করা ভালো কেন? সোসাইটি চেঞ্জ করতে হবে না? মেয়ে হয়েছি বলে কি আমরা ছোট হয়ে গেছি? আমরা কি চীনামাটির পুতুল যে আমাদের সাজিয়ে গুজিয়ে শোকেসে তালাবদ্ধ করে রাখতে হবে? আমরা নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারবো না? কোথাও যেতে পারবো না? সবসময় একটা আতঙ্ক নিয়ে থাকতে হবে? তুমি তো মা বিরাট বক্তৃতা দিয়ে ফেলছো। মাঝে মাঝে রাগে আমার গা জ্বলে যায় বাবা, সত্যি রাগে গা জ্বলে যায়। মনসুর আলী হাসলেন। আনুশকা থমথমে গলায় বলল, সব পুরুষের উপর আমার প্রচণ্ড রাগ বাবা, তোমার উপরও রাগ। তুমি পুরুষ না হয়ে মেয়ে হলে খুব ভালো হতো। বাবা আমি ভেতরে যাচ্ছি, দেখি জরিকে রাজি করানো যায় কি না। জরিকে কিছুতেই কায়দা করা গেল না। সে যাই বলে, সে হেসে বলে, পাগল, আমি একদল ছেলেমেয়ের সঙ্গে এত দূর গেলে বটি দিয়ে কুপিয়ে আমাকে চাকচাক করবে। নীরা বলল, করুক না, আগেই ভয়ে অস্থির হয়ে যাচ্ছিস কেন? আমার ফ্যামিলি কীরকম কনজারভেটিভ। কলেজে যখন পড়তাম মা এসে কলেজে দিয়ে যেতেন, কলেজ থেকে নিয়ে যেতেন। একদিন আগে আগে কলেজ ছুটি হয়ে গেল, রিক্সা করে বাসায় চলে এসেছি। মার কি রাগ, চিৎকার করছে, তোর এত সাহস, তোর এত সাহস। জরি বলল, খালা এখন তোকে যেতে দিচ্ছেন? অফকোর্স দিচ্ছেন। আমি বলেছি ইউনিভার্সিটিতে থেকে যাচ্ছি, দুজন স্যার আমাদের সঙ্গে যাচ্ছেন, একজন পুরুষ স্যার, একজন মহিলা স্যার। মিথ্যা কথা বলে যাচ্ছিস? যদি জানতে পারেন? জানতে পারলে জানবে, আই ডোন্ট কেয়ার। আমি কাউকেই কেয়ার করি না। আমি হচ্ছি সুনীলের প্রেমিকা। ক্লাসের নীরার নাম হচ্ছে সুনীলের প্রেমিকা। নীরা নামের মেয়েকে নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রচুর কবিতা ও গল্প আছে। নামকরণের এই হচ্ছে উৎস। নীরা যখন নতুন মেয়ের সঙ্গে পরিচয় করে তখন ফিসফিস করে বলে, ভাই আমার নাম নীরা, আমি হচ্ছি সুনীলের প্রেমিকা, আমাকে চিনেছ তো? নতুন মেয়েটি সাধারণত হক চুকিয়ে বলে, চিনতে পারছি না তো। তখন নীরা গলার স্বর আরও নামিয়ে বলে, সে কি, আমাকে নিয়ে সুনীল যে সব কবিতা লিখেছে তার একটাও তুমি পড়নি? ওই যে ওই কবিতাটা, এ হাত ছুঁয়েছে নীরার হাত, আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি? এই কবিতাটা তো আমার এই রোগা কালো হাত নিয়ে লেখা। তখন নখগুলো তো বড় বড় ছিল। সুনীল আমার হাত ধরতেই নখের খোঁচায় তার হাত কেটে রক্ত বের হয়ে গেল। কি লজ্জা বলো তো। আনুশকা বলল, আয় খেতে খেতে গল্প করি। টেবিলে খাবার দেয়া হয়েছে। বাবা এখন খাবেন না, কাজেই খেতে খেতে ফ্রিলি কথা বলতে পারবি। নইমা বলল, অশ্লীল রসিকতা করা যাবে? একটা সাংঘাতিক অশ্লীল রসিকতা শুনেছি, তোদের না বলা পর্যন্ত শান্তি পাচ্ছি না। এমন জঘন্য রসিকতা এর আগে শুনিনি। জঘন্য কিন্তু এমন মজার, হাসতে হাসতে তোরা গড়াগড়ি খাবি। জরি করুণ মুখে বলল, তোর এইসব রসিকতা শুনতে আমার খুব খারাপ লাগে। নইমা বলল, খারাপ লাগার কি আছে? 6 দিন পর তোর বিয়ে হচ্ছে, শুধু অশ্লীল রসিকতা আরও কত কি শুনবি হাজব্যান্ডের কাছে। আগে থেকে একটু ট্রেনিং থাকা ভালো না? প্লিজ না, প্লিজ। ইলোরা বলল, তুই কানে তুলো দিয়ে রাখ জরি, আমি শুনবো, আমার শুনতে ইচ্ছা করছে। নইমা বলল, গল্পটা হলো হরিদ্বারের এক সাধুকে নিয়ে। সাধু চিরকুমার এবং দিগম্বর সাধু, রাস্তায় রাস্তায় উদম ঘুরে বেড়ায়। এই পর্যন্ত বলতেই ইলোরা মুখে আঁচল দিয়ে হাসতে লাগলো। সেই হাসি ছড়িয়ে পড়ল সবার মুখে। গল্পটা সত্যি মজার। জরিও হেসে ফেলল। সচরাচর এই জাতীয় গল্পে সে হাসে না। নইমা বলল, খেতে খেতে আরও 2টি গল্প শোনাবো, সেই 2টি আরও মারাত্মক। আনুশকা, খাবার টেবিলে বয়বাবুর্চি কেউ আসবে না তো? এই গল্প ক্লোজ সার্কেলের বাইরে কেউ শুনলে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। জরি খেতে বসল না। সে বেশ জোরের সঙ্গেই বলল, তোমরা খাও, আমি চাচার সঙ্গে খাবো, উনি একা খাবেন। আনুশকা বলল, বাবা একা একা খেতেই বেশি পছন্দ করে, তুই খা তো আমাদের সঙ্গে, বাবার খেতে অনেক দেরি আছে। দেরি হলেও কোনো অসুবিধা নেই, আমার মোটেও খিদে পায়নি। ইলোরা বলল, তুই এত ঢং করছিস কেন? ওনার মেয়ে ওনার সঙ্গে বসছে না, আর তুই কি না
মার চেয়ে মাসির দরদ বেশি। ঢং করিস না তো। ঢং করছি না, আমার এখন খেতে ইচ্ছে করছে না। নইমা বলল, ও আমাদের সঙ্গে খেতে বসছে না, তার মূল কারণ কি জানিস? আমাদের সঙ্গে বসলেই গল্প শুনতে হবে, এই তার ভয়। এরকম ভিক্টোরিয়ান মানসিকতা তুই 20th সেঞ্চুরিতে কী করে পেলি বলতো? তোর হাজব্যান্ড যখন হাত বাড়িয়ে জরি আতঙ্কে নীল হয়ে বসল, বলল, তোর পায়ে পড়ি নাইমা, আর বলিস না। সত্যি সত্যি পায়ে ধর, নয়তো সেন্টেন্স শেষ করব। জরি উঠে এসে নাইমার 2 হাত ধরল, করুণ গলায় বলল, লজ্জা দিস না নইমা, প্লিজ। নইমা বলল, আচ্ছা যা, মাফ করে দিলাম। নীরা বলল, আনুশকা, আমার ডান দিকে একটা খালি চেয়ার রাখতে হবে, আমি সব সময় তাই করি। সুনীল সেই চেয়ারে বসে, ওর একটা হাত থাকে আমার কোলে। নাইমা বলল, সেই হাত নিষ্ক্রিয় না সক্রিয়? সবাই খিলখিল করে হেসে উঠল। মনসুর আলী খেতে বসে খুব অবাক হলেন। জরি মেয়েটি তার সামনে প্লেট নিয়ে বসে আছে। তিনি বললেন, মা তুমি খাওনি? জি না চাচা, আমি আপনার সঙ্গে খাবো। আমার সঙ্গে খাবে? জরি নিচু গলায় বলল, কেউ একা একা খাচ্ছে এটা দেখলে আমার খুব খারাপ লাগে চাচা। আমি কিন্তু মা সবসময় একাই খাই, জাহাজে জাহাজে থাকি তো, কেবিনে খাবার দিয়ে যায়। সমুদ্রে কি আপনার ভালো লাগে চাচা? যখন সমুদ্রে থাকি তখন ভালো লাগে না, কিন্তু সমুদ্র ছেড়ে ডাঙায় আসলেই খুব অস্থির লাগে। সমুদ্রের এক ধরনের নিজস্ব ভাষা আছে, সেই ভাষায় সে ডাকে। সেই ভাষা বোঝার জন্য 1 দিন 2 দিন সমুদ্রে থাকলে হয় না, বছরের পর বছর থাকতে হয়। জরি হালকা গলায় বলল, চাচা আমি এখনো সমুদ্র দেখিনি, খুব দেখতে ইচ্ছে করে। ইচ্ছা করে তো স্বাভাবিক। আমি মাঝে মাঝে ঘুমের মধ্যে সমুদ্র স্বপ্নে দেখি। ওদের সঙ্গে গেলে দেখতে পারতে। স্বপ্নে সমুদ্রের চেয়ে বাস্তবের সমুদ্র অনেক বেশি সুন্দর। স্বপ্ন এবং কল্পনা এই একটি জিনিসকে কখনো অতিক্রম করতে পারবে না। মা তুমি ওদের সঙ্গে যাও। আমার পক্ষে সম্ভব হবে না চাচা, বাবা মা কিছুতেই রাজি হবে না। ও আচ্ছা আচ্ছা, বাবা মার মতো না থাকলে যাওয়া উচিত হবে না। সবচেয়ে ভালো হয় কি জানো মা? সবচেয়ে ভালো হয় স্বামীকে সঙ্গে নিয়ে যদি প্রথম সমুদ্র দেখো। জরি কিছু বলল না। তিনি বললেন, আনুশকা বলছিল তোমার নাকি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। জরি অস্পষ্ট স্বরে বলল, জি। তাহলে বিয়ের পর ওই ছেলেকে সঙ্গে নিয়ে যাও, তোমাদের খুব ভালো লাগবে। আমি বরং এক কাজ করব, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানের কাছে একটা চিঠি লিখে যাব। সে আমার ছেলেবেলার বন্ধু। ওই চিঠি তার কাছে নিয়ে গেলেই তোমাদের 2 জনের জন্য সমুদ্রগামী জাহাজে ঘুরবার ব্যবস্থা করে দেবে। আমি দেশ ছেড়ে যাবার আগে আনুশকার কাছে চিঠি দিয়ে যাব। থ্যাংক ইউ চাচা। মাই ডিয়ার চাইল্ড, ইউ আর মোস্ট ওয়েলকাম। মা শোনো, ডিনারের সঙ্গে আমি একটু রেড ওয়াইন খাই, 20 বছরের অভ্যাস। তুমি সামনে আছো বলে অস্বস্তি বোধ করছি। অস্বস্তি বোধ করার কিছু নেই চাচা, আপনি খান। এখন বলো, যে ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক হলো সে কি করে? ব্যবসা করে। কিসের ব্যবসা? কিসের ব্যবসা তা ঠিক জানি না, তবে তাদের অনেক টাকা পয়সা। অনেক টাকা পয়সা কথাটা তুমি এমনভাবে বললে যাতে মনে হয় অনেক টাকা পয়সা তোমার পছন্দ না। জরি চুপ করে রইল। এখন সে আর ভাত মুখে দিচ্ছে না, শুধু মাখাচ্ছে। তিনি কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, মা ছেলেটিকে কি তোমার পছন্দ হয়নি? জরি বেশ স্পষ্ট স্বরে বলল, না। মনসুর আলী তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন। জরি আগের চেয়ে স্পষ্ট স্বরে বলল, তাকে আমার এতটুকু পছন্দ হয়নি। বলে সে নিজেই বিস্মিত হলো। সে তার মনের এই কথাগুলো কাউকেই বলেনি, তার মা বাবাকেও বলেনি, বান্ধবীদের বলেনি। তার ডায়েরি যেখানে অনেক গোপন কথা লেখা হয় সেখানেও এই প্রসঙ্গে একটি কথা লেখেনি। অথচ নিতান্ত অপরিচিত একজন মানুষকে কত সহজেই না সে বলল। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের কখনো অপরিচিত মনে হয় না। মনসুর আলী বললেন, একটা মানুষকে এক ঝলক দেখে বা 1 দিন 2 দিন দেখে তার সম্পর্কে ধারণা তৈরি করা ঠিক না। প্রায়ই দেখা যায় শুরুতে একটা মানুষকে খারাপ লাগে, কিছুদিন পর আর লাগে না, অসম্ভব ভালো লাগতে শুরু করে। এই আমাকেই দেখো না কেন, আমাকে দেখে একটা কঠিন, আবেগহীন,
রসকস বিবর্জিত মানুষ মনে হবে। আমি যে তার না সেটা বুঝতে হলে আমার সঙ্গে মিশতে হবে। জরি বলল, চাচা, আপনাকে প্রথম দেখেই বুঝতে পেরেছি আপনি কেমন মানুষ। আমি এইসব খুব ভালো করে বুঝতে পারি। অপছন্দের কথাটা তাহলে তুমি তোমার মা বাবাকে বলো। ওনাদের বলা সম্ভব না। কেন সম্ভব না জানতে পারি? আমার বড় চাচার সঙ্গে থাকি আমরা। আমার বাবা কিছুই করেন না। উনি বড় চাচার আশ্রিত বলতে পারেন। এই বিয়ে বড় চাচা ঠিক করেছেন, তার বন্ধুর ছেলে। আমার না বলার কোনো উপায় নেই। তোমার নিজের পছন্দের কোনো ছেলে কি আছে? জি না। কী ধরনের ছেলে তোমার পছন্দ বলো তো? সব মেয়ের মনে স্বামী সম্পর্কে এক ধরনের ধারণা থাকে। তোমার ধারণাটা জানতে ইচ্ছে করছে। ওইসব নিয়ে আমি কখনো ভাবিনি চাচা। মনসুর আলী সাহেবের মনটাই খারাপ হয়ে গেল। এই মেয়েটা তার সঙ্গে খেতে না বসলেই ভালো হতো। মেয়েটা তার মন অসম্ভব খারাপ করে দিয়েছে। মন খারাপ হলেই রক্তে শরীরের ডাক প্রবল হয়ে ওঠে। ভালো লাগে না। সমুদ্রের কাছ থেকে তিনি এখন মুক্তি চান। মুক্তি। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।